হ্যালো ফ্রেন্ড, টেট প্রস্তুতির জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে পর্ব নম্বর 3 সেট 3। আজকের টপিক হলো বিকাশের নীতি এবং বিকাশের দিক, অর্থাৎ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ডিরেকশন অফ ডেভেলপমেন্ট। এই দুটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইতিপূর্বেই আমরা দুটি পর্ব আপডেট করেছি। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে ইতিপূর্বে আমরা দুটো সেট আপডেট করেছি। তো আজকে হচ্ছে তৃতীয় পর্ব। তো সরাসরি আলোচনার দিকে চলে যাই। তো দেখো, আমরা প্রথমেই একটা ডায়াগ্রাম করে বিকাশের নীতিটা দেখেছি। একসঙ্গে বিকাশের নীতি কি কি হয় সেইগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা দেখো বিকাশের নীতি। তো আমরা বিকাশের নীতি এখানে মূলত 10টি আলোচনা করেছি, 10টি বিকাশের নীতি। তো আমরা সেইগুলো একে একে বললি। প্রথমে হচ্ছে ধারাবাহিকতার নীতি, লিঙ্গ পার্থক্যের নীতি, ব্যক্তিগত পার্থক্যের নীতি, বিকাশের হারে সমধর্মিতার অভাবের নীতি, তারপর হচ্ছে ভবিষ্যৎবাণীর নীতি, পরস্পর সম্পর্কের নীতি, সাদৃশ্যের নীতি এবং সামগ্রিক থেকে বিশেষের নীতি এবং সরলরৈখিক বনাম স্পাইরাল নীতি। আমরা জানি যে বিকাশ হচ্ছে সরলরৈখিক নয়, স্পাইরাল অর্থাৎ বক্রকারে হয় বিকাশ। তো আমরা একসঙ্গে এই বিকাশের নীতিগুলো দেখানোর চেষ্টা করেছি। তোমরা একটু দেখে নাও এবং এরপরে আমরা প্রত্যেকটা নীতি ধরে ধরে আলোচনা করব। এটা আমরা এক জায়গায় নীতিগুলো দেখানোর চেষ্টা করেছি, তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি। বিকাশের যে সমস্ত নীতিগুলো আছে সেটা এক জায়গায় আমরা ডায়াগ্রামিক্যালি রিপ্রেজেন্ট করেছি। তো এরপরে আমরা প্রত্যেকটা ধরে ধরে আমরা আলোচনা করব, প্রত্যেকটা বিকাশের নীতি ধরে ধরে আলোচনা করব। আমরা সেই দিকে চলে যাই। তো দেখো, আমরা প্রথমেই বিকাশের যে নীতিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিরবচ্ছিন্ন বা ধারাবাহিকতার নীতি। নিরবচ্ছিন্ন বা ধারাবাহিকতার নীতি অর্থাৎ বিকাশ কখনো থেমে যায় না। অর্থাৎ বিকাশ হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া, যেটি শুরু হয় একদম মাতৃগর্ভ থেকে একদম মৃত্যু পর্যন্ত চলতে থাকে। বিকাশ কিন্তু কখনোই থেমে যায় না। এটা সময়ব্যাপী নয়, এটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া বা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রক্রিয়া, অর্থাৎ জীবনব্যাপী প্রক্রিয়া। তো এরপর দেখো, আমরা সাদৃশ্যের নীতি বলতে কি বোঝাচ্ছে সেগুলো আমরা একদম উদাহরণ সহ করে দেখানোর চেষ্টা করেছি। অর্থাৎ সাদৃশ্য বলতে এটাই বোঝা যাচ্ছে যে বিকাশের যে নীতি সেটা সমগ্র পৃথিবী জুড়ে একই থাকে, একটা ইউনিফর্ম থাকে। অর্থাৎ গোটা পৃথিবী, সে আমেরিকার শিশু হোক বা আফ্রিকার শিশু হোক বা ভারতবর্ষের শিশু হোক বা জাপানের শিশু হোক বা যে কোনো জায়গার হোক, রাশিয়ার হোক, সেই সাদৃশ্য কিন্তু দেখা যায়। সাদৃশ্যটা কেমন দেখো, সব দেশেরই বাচ্চা কিন্তু প্রথমে বসতে শিখবে, তারপর হামাগুড়ি শিখবে, তারপর দাঁড়াতে শিখবে, তারপর হাঁটবে। কোনো দেশেরই শিশু কিন্তু বসতে না শিখেই হামাগুড়ি দেবে না, এবং হামাগুড়ি না শিখেই কিন্তু সে দাঁড়াতে শিখবে না, বা একদম সরাসরি কেউ কিন্তু হাঁটতে পারবে না। এই সাদৃশ্যের ক্ষেত্রে কিন্তু তাকে এই যে নির্দিষ্ট প্যাটার্ন সেটাকে ফলো করতেই হবে। বসতে শিখবে, হামাগুড়ি, দাঁড়াতে শিখবে এবং হাঁটবে, এবং তারপরে ছুটবে। আর যে বিকাশগুলো আছে সেই সাদৃশ্যগুলো কিন্তু পৃথিবীর সব দেশেরই শিশুদের মধ্যে এটা লক্ষ্য করা যায়। এরপর দেখো, ব্যক্তিগত পার্থক্যের নীতি বলতে এখানে কিন্তু ব্যক্তি পার্থক্যে কিন্তু শিশুদের মধ্যে বিকাশের পার্থক্য দেখা যায়। তোমরা যদি একটু লক্ষ্য করো, অ্যাজ এ শিক্ষক হিসাবে তুমি যদি ধরো ক্লাস 5-এর শিক্ষক, সবার কিন্তু বয়স একই, কিন্তু একটা বিষয় শিক্ষক পড়াচ্ছে, সেই বিষয়টা কিন্তু সবার ধারণ ক্ষমতা সমান নয়। এর জন্যই কিন্তু সবাই ওই বিষয়টা কিন্তু সমানভাবে বুঝতে পারে না। সেটা কিন্তু ব্যক্তিগত পার্থক্যের নীতি। তার মধ্যে একটা বিকাশ, ঠিক আছে, তা এক একজনের মধ্যে এক এক রকম বিকাশ দেখা গেছে বলেই কিন্তু সবাই সেই শিক্ষক কিন্তু একই কথা ক্লাসরুমের সমস্ত শ্রেণীর ছাত্রদের বলেছে, কিন্তু সবাই কিন্তু সমানভাবে বুঝতে পারেনি। অর্থাৎ তার মধ্যে দৈহিক বিকাশ, নৈতিক বিকাশ, সামাজিক বিকাশ
এবং এর মধ্যে ব্যক্তিগত পার্থক্য রয়েছে। কারো দৈহিক বিকাশ বেশি হয়েছে, কারো নৈতিক বিকাশ বেশি হয়েছে, কারো বৌদ্ধিক বিকাশ বেশি হয়েছে। এর জন্যই কিন্তু একটা ব্যক্তিগত পার্থক্য দেখা যায় বিকাশে। এরপর হচ্ছে বিকাশের হারে সমধর্মিতার অভাব। অর্থাৎ আমরা দেখেছি যে বিকাশের হারে সমধর্মিতার অভাব একটা দেখা যায়, অর্থাৎ নট ইউনিফর্ম। কীরকম তোমরা দেখবে, তোমরা যদি লক্ষ্য করো, জন্ম থেকে 2 বছর পর্যন্ত শিশুদের কিন্তু বিকাশের হারটা কিন্তু খুব বেশি দেখা যায়। আবার 2 বছর থেকে আবার এটা 10 থেকে 11 বছর বা 12 বছর পর্যন্ত এই বিকাশের হারটা কিছুটাও কমে যায়, কিছুটা মন্থর হয়। মানে ওই 0 থেকে 2 বছরের মধ্যে যে বিকাশটা দেখা গেছিল তার থেকে কিছুটা, অর্থাৎ কম্প্যারেটিভলি কম দেখা যায়। আবার তোমরা যদি দেখো কৈশোরকালে বা বয়ঃসন্ধিকালে সেই বিকাশের হারটা আবার কিন্তু খুব বেশি হয়, মানে খুব বেশিভাবে বিকাশ দেখা যায়। অর্থাৎ আমরা এই সিদ্ধান্তে বলতেই পারি, এই ক্ষেত্রে এটাতে আসতেই পারি, কনক্লুশন ড্র করতেই পারি যে বিকাশের হারে কিন্তু সমধর্মিতার অভাব একটা দেখা যায়। এরপর আমরা সামগ্রিক থেকে বিকাশের নীতি এটা কি সেটা একটু বুঝবো। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে যে একটা ছোট্ট শিশু কিন্তু সবাইকেই মা ভাবে। ঠিক আছে, তোমরা একটু দেখবে বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে দেখবে সবাইকে সে মা বলছে, কিন্তু তার একটু বয়স বৃদ্ধি হলে সে কিন্তু মাকেই মা বলছে। অন্য যে সম্পর্ক তাকে ঠিক আছে, ওই সম্পর্ক ধরেই তাকে ডাকছে। তাই এই জিনিসটা কিন্তু হয় শিশুদের মধ্যে, প্রথমে সবাইকেই তারা মা ভাবে, অর্থাৎ সামগ্রিকভাবে সে মা ভাবে। তারপর সে আলাদা করে একটু বয়স হলে তার বিকাশ দেখা গেলে কিন্তু সে আলাদা করে চিনতে পারে। তাই এইটা একটা দেখা যায় সামগ্রিক থেকে বিকাশের নীতি। এরপর হচ্ছে পরস্পর সম্পর্কের নীতি। এই বিষয়টা কি? পরস্পর সম্পর্ক বলতে আমাদের শরীরের মধ্যে, অর্থাৎ একজন শিশুর মধ্যে যে বিকাশের যে বিভিন্ন দিকগুলো আছে, অর্থাৎ বিভিন্ন বিকাশ হয়, যে দৈহিক বিকাশ, সামাজিক বিকাস, প্রাক্ষবিক, মানসিক বিকাশ। এই বিকাশের মধ্যে প্রত্যেকটা বিকাশের সঙ্গে প্রত্যেকটা বিকাশের কিন্তু একটা সম্পর্ক রয়েছে, একটা আন্তঃসম্পর্ক রয়েছে। অর্থাৎ একটা বিকাশ যদি হয়, ঠিক আছে, বাধাপ্রাপ্ত হয়, অন্য বিকাশগুলোও কিন্তু বাধাপ্রাপ্ত হবে। তোমরা দেখবে যারা হয়তো দৈহিকভাবে, ঠিক আছে, তোমরা দেখবে যদি আমাদের জ্বর হয় কিছুদিন ধরে, বা আমরা 1 বছর ধরে হয়তো কোনো একটা অসুস্থতায় ভুগি, তখন কিন্তু আমাদের সামাজিক, প্রাক্ষবিক বা মানসিক বিকাশগুলোও কিন্তু কিছুটা হলেও কমে যায়। তো প্রত্যেকটা বিকাশের সঙ্গে কিন্তু প্রত্যেকটা বিকাশ একটা সম্পর্ক রয়েছে। এরপর হচ্ছে দেখো লিঙ্গগত পার্থক্য। আমরা জানি যে নারী বা পুরুষ বা ছেলে এবং মেয়ের মধ্যে বিকাশের মধ্যে কিছুটা পার্থক্য দেখা যায়। আমরা সবাই জানি যে মেয়েদের বয়ঃসন্ধিকাল, অর্থাৎ অ্যাডোলেসেন্স পিরিয়ড ছেলেদের তুলনায় কিন্তু কম বয়সে আসে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু একটা দেখা যায় লিঙ্গগত পার্থক্য। এরপর তোমরা দেখবে ভবিষ্যৎবাণীর নীতি। অর্থাৎ আমরা বিকাশ কিন্তু কোনো একটা শিশুর বর্তমান দেখে কিন্তু তার ভবিষ্যতে তার কী ধরনের বিকাশ হবে সেটা কিন্তু একটা আন্দাজ করতে পারি, একটা ভবিষ্যৎবাণী করতে পারি। তো তোমরা দেখো, আমরা উদাহরণ হিসাবে দেখবে বিভিন্ন মনীষীর ক্ষেত্রে, যদি আমরা একটা ধরে নিই যে স্বামী বিবেকানন্দে তার ছোটোবেলার যে শিক্ষক, সেই শিক্ষক কিন্তু বলে দিয়েছিল যে এই শিশুটি কিন্তু সাধারণ শিশু নয়, অর্থাৎ এটি একটা গিফটেড চিলড্রেন, বা ঠিক আছে উচ্চ মেধাবী স্টুডেন্ট। সেই শিক্ষক তার ছোটোবেলায় বলে দিয়েছিল, অর্থাৎ ভবিষ্যৎবাণী করেছিল যে এর বিকাশ কিন্তু অন্যান্যদের তুলনায় অনেক বেশি হবে। অর্থাৎ এটা ভবিষ্যৎবাণী কিন্তু আমরা করতে পারি বিকাশ। এরপর হচ্ছে সরলরৈখিক বনাম স্পাইরাল নীতি। আমরা প্রথমেই বলেছি যে বিকাশ কিন্তু সরলরৈখিক নয়, বিকাশ হচ্ছে একটা স্পাইরাল নীতি মেনে চলে। অর্থাৎ স্পাইরাল বলতে বক্র নীতি, ঠিক আছে। তো আমরা এই স্পাইরাল নীতিটা কেমন,
অর্থাৎ আমরা কোনো একটা বিষয় যখন আমরা শিখি তখন সেটা শেখার পরে সেটাকে আমরা একত্রিতকরণ করি, তারপর আবার নতুনভাবে শিখি, আবার নতুন জিনিসটাকে আবার একত্রিত ভবন হয়, তারপর আবার নতুন কিছু শিখি। অর্থাৎ এই জিনিসটা কিন্তু চলতেই থাকে, মানে একদম ঠিক আছে, একটা লাইন বরাবর হয় না, একটা বক্রকারে হয় এবং অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তার ডেপথ, দৈর্ঘ্য এবং প্রস্থটা বাড়ে। ঠিক আছে, আমাদের অভিজ্ঞতা বাড়ে। তো এইভাবে আমাদের বিকাশ হয়, অর্থাৎ স্পাইরাল নীতি মেনে। এরপর হচ্ছে পর্যায়ক্রমিক বিকাশের নীতি। পর্যায়ক্রমিক বিকাশের নীতি বলতে বিকাশ হচ্ছে একটা সিরিয়াল মেনে চলে, একটা পর্যায়ক্রমিকভাবে মেনে চলে, একটা সিকোয়েন্সিয়াল মেনে চলে। তো এই জিনিসটা আমাদের দেখা যায়। তো দেখো, তো আমরা কিভাবে চলে সেটার একটা উদাহরণ দিয়েছি। যেমন আমরা যখন ছোটোবেলা থাকি, দেখবে আমরা শুনি, আমরা শোনা বিষয়টা প্রথম আসে আমাদের মধ্যে, বিকাশটা হয়। এরপর হচ্ছে বলা, তারপর হচ্ছে পড়া, তারপর লেখা। অর্থাৎ এই যে একটা আমরা প্রথমে লিসেন হয়, তারপর ওটা বলি, স্পিকিং, তারপর রিডিং, তারপর রাইটিং, এই বিষয়টা আমাদের মধ্যে বিকাশ হয়। এরপর হচ্ছে আজকের যে আমরা দ্বিতীয় টপিক বলেছিলাম সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সেই আলোচনাটা কি? বিকাশের দিক, অর্থাৎ ডিরেকশন অফ ডেভেলপমেন্ট। ডিরেকশন অফ ডেভেলপমেন্ট বলতে আমরা প্রধানত দুই ধরনের এই ডিরেকশন অফ ডেভেলপমেন্ট দেখা যায় আমাদের মধ্যে। তো সেটা কি? প্রথম হচ্ছে সেফালোকডাল যে ডিরেকশন, আর একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল ডিরেকশন। তো প্রথম হচ্ছে সেফালোকডাল ডিরেকশনটা কি? সেফালোকডাল ডিরেকশন হচ্ছে মস্তিষ্ক থেকে পায়ের দিকে যে বিকাশ, সেটাকে বলছি সেফালোকডাল। অর্থাৎ টপ টু বটম, অর্থাৎ একদম মাথা থেকে যে পা পর্যন্ত পায়ের দিকে যে বিকাশটা হয়, সেটাকে আমরা সেফালোকডাল বলছি বিকাশ। তো আরও দেখো, আমরা লিখেছি এই ধরনের বিকাশ, এই ধরনের বৃদ্ধি বা বিকাশ মাথা থেকে পায়ের আঙুলের দিকে হয়। আবার দেখো, শিশুর প্রথমে আমরা জানি, একটা উদাহরণ দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি। দেখো, যেমন বলে মস্তিষ্ক, কাঁধ, পা, মানে বিকাশটা এইভাবে হয়। আমরা প্রথমে মস্তিষ্কের বিকাশটা হয়, তারপর কাঁধের বিকাশ হয়, তারপর আস্তে আস্তে পায়ের দিকে এই বিকাশটা হয়। এটা হচ্ছে প্রথম আমাদের যে ডিরেকশন আছে, অর্থাৎ সেফালোকডাল। এরপর হচ্ছে দ্বিতীয় যেটা আছে, সেটাকে নিয়ে একটু আলোচনা করি। প্রক্সিমোডিস্টাল, অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে আমাদের যে শরীরের আমাদের কেন্দ্র বলতে আমরা মেরুদণ্ড বলতে পারি, কেন্দ্র বলতে আমরা হৃৎপিণ্ড বলতে পারি। অর্থাৎ শরীরের যে মধ্যভাগে যে অঙ্গগুলো আছে, সেই অঙ্গগুলোর আগে বিকাশ হয়, তারপর আস্তে আস্তে কাঁধ, তারপর কনুই, তারপর কবজি, এরপর হচ্ছে হাতের যে আঙুল আছে তার বিকাশ ঘটে। তো এইটা আমরা দুই ধরনের বিকাশের দিক সেটা আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে সেফালোকডাল, আর একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল, অর্থাৎ কেন্দ্র থেকে বাইরে বা পরিধির দিকে। অর্থাৎ এটাকে ইন্টারনাল থেকে আউটসাইড এটাও বলে। ঠিক আছে, তো আমরা আরও লেখার চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে তোমাদেরকে ভিডিওগুলো। আমি উৎসাহ পাবো তোমরা কমেন্ট করলে, তোমাদের যদি ভালো লাগে। এবং পরবর্তীতেও আমরা পুরো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি পুরো পার্টটা আমরা বিভিন্ন পর্বে কিন্তু আমরা আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ, এখানে শেষ করছি।